হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি গল্প। লিখেছেন অ্যান্টন শেকব, আর গল্পটির নাম হচ্ছে দ্য বেট। এটি নতুনভাবে এই বছর নতুন সিলেবাসে 2025-এর ক্লাস 12-এর সিলেবাসে সংযোজন হয়েছে। তো চলো আগে এই গল্পটি জানার আগে অ্যান্টন শেকব সম্পর্কে সামান্য একটু জেনে নিই। অল্প জানলেই হবে এবং তারপর দ্য বেট গল্পটি আলোচনা করব। তো রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হচ্ছেন এই অ্যান্টন পাভলোভিচ চেখভ, যার তার এই ছোট গল্প দ্য বেট এর মাধ্যমে জীবনের অর্থ, মানব প্রকৃতি, লোভ, জ্ঞান এবং একাকিত্বের গভীর উপলব্ধিকে তুলে ধরেছেন। এটি একটি দার্শনিক ঘরানার গল্প, মানে একটা ফিলোসফিক্যাল স্টোরি, যেখানে দুটি মানুষের মধ্যে একটি অস্বাভাবিক বাজির সূত্র ধরে প্রশ্ন তোলা হয়েছে এবং জীবনের জন্য একটি বিশেষ মূল্যবান জীবন না মৃত্যু, মানে কোনটি বেশি মূল্যবান জীবনের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, স্বাধীনতা না অন্তরীণতা, অর্থ না আত্মজ্ঞান, এই প্রশ্নগুলি এখানে তুলে ধরা হয়েছে। তো এই গল্পের যে ক্যারেক্টারগুলি রয়েছে তারা হচ্ছে একজন ব্যাংকার ও একজন আইনজীবী, যারা একে অপরের বিপরীত চরিত্রের প্রতীক হিসেবে কাজ করে। তো গল্পের শুরু হয় একটি সন্ধ্যায়, যখন এক ধনী ব্যাংকার তার অতীতের কথা স্মরণ করছেন। 15 বছর আগে তিনি এবং কয়েকজন অতিথি একটি পার্টিতে আলোচনা করেছিলেন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে। আলোচনা তীব্র হয়, মতের ভিন্নতা দেখা দেয়। অনেকেই বলে মৃত্যুদণ্ড নিষ্ঠুর হলেও তার যন্ত্রণা দীর্ঘায়িত করে না, আবার কেউ বলেন যাবজ্জীবন কারাদণ্ড অনেক বেশি কষ্টকর, কারণ এতে মানুষের ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। এই তর্কের মাঝখানে ব্যাংকার মত দেন যে মৃত্যুদণ্ড অনেক বেশি মানবিক, কারণ এতে জীবনের যন্ত্রণা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই কথার বিরোধিতা করে এক তরুণ আইনজীবী, যিনি বলেন জীবন যতই কষ্টকর হোক তা মৃত্যু থেকে উত্তম। তিনি বলেন জীবন মানেই সম্ভাবনা, পরিবর্তন, অনন্ত চিন্তার খেলা। তিনি বলেন একজন ব্যক্তি যদি নিজের অন্তরীণ করেও নিজেকে লুকিয়েও যদি বেঁচে থাকেন, তবুও সেটা মৃত্যুর চেয়ে শ্রেয়। এই কথোপকথন এতটাই গাঢ় হয়ে যায় যে অবশেষে ব্যাংকার এবং আইনজীবীর মধ্যে এক অদ্ভুত বাজি হয়। ব্যাংকার বলেন যদি ওই তরুণ আইনজীবী 15 বছর একাকী ঘরে থাকতে পারেন, যেখানে তার সঙ্গে কারো সংস্পর্শ হবে না, কারো কোনো যোগাযোগ, কমিউনিকেশন হবে না, কোনো মানবিক সম্পর্ক থাকবে না, তাহলে তিনি তাকে 2 মিলিয়ন রুবেল দেবেন। এই বাজি শুধু একটা বিতর্ককে প্রমাণ করার জন্য নয়, বরং একটি মানসিক ও বৌদ্ধিক পরীক্ষায় পরিণত হয়। আইনজীবীও চ্যালেঞ্জ করেন এবং ব্যাংকারের সম্পত্তির এক অংশে নির্জন একটি কক্ষে বন্দী থাকেন 15 বছর। তার জন্য ব্যবস্থা করা হয় খাবার, বই, বাদ্যযন্ত্র, চিঠি লেখার উপকরণ, কিন্তু কোনো ব্যক্তিগত যোগাযোগ নয়। কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না এবং সে বাইরে আসতে পারবে না। প্রথম কয়েক বছর তিনি বিষণ্ণ হয়ে পড়েন, মাঝে মাঝে গান করেন, আবার হতাশায় ভোগেন। তারপর তিনি পড়াশোনায় মন দেন, ধর্মগ্রন্থ, সাহিত্য, দর্শন, ভাষা শিখতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তার চাহিদা পাল্টে যায়। তিনি কখনো বাইবেল, কখনো ক্লাসিক সাহিত্য, কখনো বিজ্ঞানের বই চান। একসময় তিনি অনেক ভাষা আয়ত্ত করেন, আত্মিক উন্নতির চেষ্টা করেন। তিনি ধীরে ধীরে জ্ঞানের এমন এক স্তরে পৌঁছান যেখানে পার্থিব বিষয় তাকে স্পর্শ করে না। এই 15 বছর সময়ে ব্যাংকারের জীবনেও পরিবর্তন আসে। একসময় তিনি ছিলেন প্রচুর অর্থ সম্পন্ন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে থাকে। তিনি বহু ভুল বিনিয়োগ করেন এবং আর্থিক বিপর্যয়ে পড়েন। শেষের দিকে যখন বাজির সময়সীমা শেষ হওয়ার কাছাকাছি, তিনি বুঝতে পারেন যদি আইনজীবী বাজি জিতে যান, তাহলে তার সেই 2 মিলিয়ন রুবেল দেওয়া সম্ভব হবে না। এতে করে তার সম্পূর্ণ দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আতঙ্কে এবং অর্থলোভে ব্যাংকার ঠিক করেন তিনি আইনজীবীকে চুপি চুপি হত্যা করবেন এবং একা গভীর রাতে যেন কেউ না জানে। তিনি এক রাতে চুপিসারে সেই নির্জন কক্ষে ঢোকেন যেখানে আইনজীবী ঘুমিয়েছিলেন, কিন্তু ঘুমন্ত যুবকের চেহারা দেখে তিনি স্তম্ভিত হন। এটি আর সেই তরুণ নেই, বরং কঙ্কালসার এক বৃদ্ধ, যার মুখে অভিজ্ঞতা ও ত্যাগের ছাপ। তার পাশে একটি চিঠি রাখা ছিল, যা সে সম্ভবত সেই রাতেই লিখেছেন। ব্যাংকার চিঠিটি পড়েন এবং পড়ে তার বিবেক জাগ্রত হয়। চিঠিতে আইনজীবী লিখেছেন এই 15 বছর তিনি জেনেছেন পৃথিবীর সবকিছুই মায়া, অর্থ, সৌন্দর্য, যৌবন সবকিছু ক্ষণস্থায়ী। তাই তিনি এত জ্ঞান অর্জন করেছেন যে এখন আর তিনি সেই টাকা নিতে চান না। তিনি বুঝতে পেরেছেন মানুষের লোভ, কামনা, ক্ষমতার আকাঙ্ক্ষা এক ধরনের অসারতা। তিনি স্বেচ্ছায় বাজি ছেড়ে দেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার 5 ঘন্টা আগে তিনি সেই ঘর ত্যাগ করবেন, যেন তিনি সেই অর্থ দাবি করতে না পারেন। এটি তার পক্ষে আত্মমর্যাদার জয়, আত্মার জাগরণ। ব্যাংকার এই কথা পড়ে কেঁপে ওঠেন। তিনি চিঠিটি সংরক্ষণ করে রাখেন এবং সেই নিরীহ বৃদ্ধকে না জাগিয়ে ফিরে যান। পরদিন সকালে দেখা যায় আইনজীবী সত্যিই কক্ষ ত্যাগ করেছেন এবং যেমনটি তিনি চিঠিতে লিখেছিলেন, ব্যাংকার চুপি চুপি সেই চিঠি নিয়ে নিজের সিন্ধুকে লুকিয়ে রাখেন। এটি যেন তার অপরাধবোধ এবং তার পরাজয়ের প্রতীক। এই গল্প আমাদের এমন এক জীবনের দর্শনের সামনে দাঁড় করায় যেখানে মানব মনের প্রকৃত মূল্য নিয়ে প্রশ্ন তোলা হয়। শেকব দেখিয়েছেন
লোভ, প্রতিযোগিতা ও অর্থের মোহ মানুষকে কিভাবে নিচে নামিয়ে আনে, আর জ্ঞান ও আত্মদর্শন কিভাবে মানুষকে পরিশুদ্ধ করে তোলে। আধুনিক সমাজে যেখানে প্রতিটি সম্পর্কের মাপকাঠি অনেক সময় টাকার পরিমাণ, চেকবের দ্য বেদ এখানে এক আর্থিক বিপ্লবের ডাক দেয়। এই গল্প বলার ভঙ্গি খুবই সাধারণ, কিন্তু তার অন্তরস্থ অর্থ গভীর ও বহুস্তরীয়। এখানে একটি বাজির ভিতর দিয়ে মানবজাতির আত্মার চেহারা তুলে ধরা হয়েছে। গল্পটির শেষে একজন ধনী মানুষ, যিনি একটি মানব জীবনকে তার লালসার শিকার বানাতে চেয়েছিলেন, নিজেই হার মানেন আত্মত্যাগের সামনে। আর একজন যুবক, যিনি প্রথমে টাকা অর্জনের আশায় এই বন্দিত্ব গ্রহণ করেছিলেন, তিনি মুক্তি পান সেই অর্থকে ঘৃণা করে, তার চাইতেও বড় কিছু অর্জন করে, আত্মজ্ঞান ও মানসিক জয়। এই ছোট গল্পটি তার আকারে সংক্ষিপ্ত হলেও চেতনায় ও বার্তায় তা বিশাল। এটি শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে এক বাজির কাহিনী নয়, এবং এটি এটি মানুষের ভেতরের আলো আঁধারি বা লোভ ও মুক্তির মধ্যে চলা যুদ্ধের প্রতীক। শেখব এক নিখুঁত শিল্পীর মতো জীবন ও মৃত্যুর গভীরতম প্রশ্নগুলির মাধ্যমে ছুঁয়ে গেছেন। তাই বেদ গল্প পড়বার জন্য নয়, উপলব্ধি করার মতন। ঠিক আছে? তো আশা করি গল্পটি তোমাদের বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং ভালো না লাগলেও করবে। এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।